গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন হলো সংবিধান। আমরা জানি যে ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের গণপরিষদের সংবিধান গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। এটি রাষ্ট্রের কাঠামো, জনগণের অধিকার এবং শাসন প্রক্রিয়ার মূল নীতিমালা নির্ধারণ করে থাকে। বাংলাদেশের সংবিধান সেই দলিল যা আমাদের গণতান্ত্রিক সার্বভৌমত্ব ও মৌলিক অধিকার রক্ষার নিশ্চয়তা দেয়। সংবিধানে রাষ্ট্রের প্রধান অংশ তিনটি: নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের সাথে ভারসাম্য নিশ্চিত করে। তবে সময়ের সাথে সাথে একটি জীবন্ত দলিল হিসেবে সংবিধানের সংস্কারের প্রয়োজন হতে পারে, কারণ আমাদের সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তাই সংবিধানকে সময়োপযোগী রাখা এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য সংবিধান সংস্কার প্রয়োজন কিনা এবং প্রয়োজন হলে তা কী উপায়ে কতটুকু সংস্কার প্রয়োজন এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করতে এবং আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতেই RTV নিয়মিত আয়োজন আইন অধিকার। আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান। শুরুতেই নাজমুজ্জামান ভূঁইয়ার সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের যে সংবিধান, এই সংবিধানে আমরা জানি যে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে এবং এটা ১১টি ভাগে বিভক্ত। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু এই যে সংবিধান সংস্কার প্রয়োজন, এটি কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে। ৫৩ বছর পর সংবিধানের সংস্কার প্রয়োজন, এই বিষয়ে আপনার মতামত কি? আদৌ কি এই সংবিধানের সংস্কার প্রয়োজন রয়েছে? ধন্যবাদ আপনাকে। RTVর দর্শকদের শুভেচ্ছা। যে প্রশ্নটা আপনি করলেন, আপনার ভূমিকাতেই আসলে ছিল যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে, এটাই স্বাভাবিক। এখন যেটা বলছেন যে ৫৩ বছর পরে এসে আমরা সংস্কারের কথা বলছি, বিষয়টা তা না। এটার হয়তো আমাদের এর মধ্যেও অনেকবার সংশোধন হয়েছে এবং আমরা যেটা জানি যে সংবিধানের প্রচুর কাটাছেঁড়া হয়েছে। বাংলাদেশের যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য দেশের সাথে অনেক বেশি পরিমাণে কাটাছেঁড়া হয়েছে। আমাদের যেটা মূল মন্ত্র, আমরা যদি বলি গণতন্ত্রের কথা বলি, সুশাসনের কথা বলি, তারা কতটুকু অর্জন করতে পেরেছে। সেই কারণে হয়তো নতুন করে সংশোধন না বলে সংস্কারের কথা বলা হচ্ছে, যে এর ভেতরটাকে আবার একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখা, কেন স্বাধীনতার এতগুলো বছর পরেও আমাদেরকে নতুন স্বাধীনতার কথা বলতে হচ্ছে, আমরা কেন আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছি, সেটা একটু দেখে নেয়া। এই ক্ষেত্রে যেটা সংবিধান সংস্কার কমিশন হয়েছে, বাট এই সংস্কারটা মূলত পুরো রাষ্ট্র সংস্কারের একটা অংশ হিসেবে আসছে, এটা আলাদাভাবে না। আমরা ৫৩ বছর পরে আসলে বোধহয় এই জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে আমাদের আসলে সব কিছুরই সংস্কার দরকার, পুরো রাষ্ট্রেরই সংস্কার দরকার। তো সংবিধান তো তার বাইরের কিছু না। কাজে সেই হিসেবে আমার মনে হয় যে এটাও আমাদেরকে আলাদা করে ভাবতে হচ্ছে যে আমাদের একটা গ্রাউন্ড নর্ম হিসেবে যে সংবিধানে আমাদের যে পিপলস উইল আছে, সেই জায়গাটাতে আমাদের আসলে পরিবর্তনের কতটুকু প্রয়োজন রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সুপ্রিম কোর্টের নিয়মিত প্র্যাকটিশনার মাহবুবুর রহমান খান ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে দেখুন, এই সংবিধানকে বলা হচ্ছে যে সংস্কার করা প্রয়োজন, এটা কি আসলে আমরা কি বলবো? এটা কি সংবিধান সংশোধন বলবো, নাকি এটা সংবিধান পুনর্লিখন করা প্রয়োজন? আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু সংবিধান ১৭ বার এটা সংশোধন করা হয়েছে আর কি। তো তাহলে কি আমরা কি এই সংবিধানের যে যে জায়গাগুলো আবার পুনরায় সংস্কার করা উচিত, সেগুলো কি সংশোধন করতে পারি, নাকি আমাদের এটাকে পুনর্লিখন করা প্রয়োজন বলে আপনার মনে হয়? আপনার মতামতটা বলবেন। ধন্যবাদ। সংবিধানের এই যে সংস্কার প্রয়োজনটা বা পুনর্লেখনের যে আবশ্যকতা এখন আমাদের সামনে আসছে, আপনি জানেন একটা দেশের সংবিধান হচ্ছে ওই দেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। জনগণের যে আশা আকাঙ্ক্ষা বা জনগণের যে সময়ের সাথে তাল মিলা একটা সংবিধান যদি সময়কে ধারণ করতে না পারে, সেই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কারের আবশ্যকতা প্রয়োজন হয়। বাংলাদেশ যখন স্বাধীন হয়, সেই স্বাধীনতার পরে যে যে প্রেক্ষাপটে যেই সকল কারণগুলোতে যেই সকল বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষ ওই ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যে আকাঙ্ক্ষাটা তাদের মধ্যে এসেছিল, সেই আকাঙ্ক্ষা বা যেরকম একটা রাষ্ট্র তারা চেয়েছিল, সেই রাষ্ট্রের চরিত্রটা কিন্তু বিনির্মাণ করা হয়েছে সংবিধানের মাধ্যমে, ৭২-এর সংবিধানের মাধ্যমে। এখন আমি মনে করি আজকে বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও ১৯৭১ সালের স্বাধীনতার যে প্রেক্ষাপটটা ছিল, সেটা সম্পূর্ণ বদলে যায়নি। সেই প্রেক্ষাপটটা এখনও আমাদের মধ্যে বিদ্যমান আছে। অর্থাৎ আমরা সে সময় গণতন্ত্র চেয়েছি,
সুশাসন চেয়েছি, ভোটাধিকার চেয়েছি, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা চেয়েছি। এখনও কিন্তু সেই প্রেক্ষাপটগুলো বিদ্যমান আছে এবং এটা আমি মনে করি একটা সার্বজনীন একটা চাহিদা। তো সেই ক্ষেত্রে বর্তমান যে সংবিধান বর্তমান সময়কে ধারণ করতে কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, যেমন নির্বাচনী ব্যবস্থা কিংবা এই যে সাম্প্রতিক যে আপনি জুলাই বিপ্লবের কথা বলেছেন, সেই জুলাই বিপ্লব এসেছে কিন্তু সংবিধান এই সময়কে বা বর্তমান যে ছাত্ররা আছে, বর্তমান যে প্রজন্ম আছে তাদেরকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ তারা যে কোটার বিরুদ্ধে আন্দোলনটা করেছে, এই কোটাটা কিন্তু একটা সাংবিধানিক বিষয় ছিল। সুতরাং এইটা সংস্কার করাটা আবশ্যক ছিল এবং আমি মনে করি সংবিধানের সময়ের সাথে পাল্লা দিয়ে বা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করার জন্য এই সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকবে। কিন্তু পুরোপুরি যে পরিবর্তন করা বা পুনর্লেখন করা, সেটা আমার মনে হয় খুব বেশি আবশ্যকতা আমি অন্তত দেখি না। কারণ যে কোনো একটা সংবিধান যখন রচনা করা হয় প্রাইমারি স্টেজে, তখন একটা জাতীয় আকাঙ্ক্ষা থাকে, জাতির একটা রূপরেখা থাকে, জাতির একটা চিন্তাভাবনা থাকে। সেই চিন্তাভাবনাটা কিন্তু এই সময় আইসা পুরোপুরি এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয় না, এমন কোনো চিন্তাভাবনা আমাদের সামনে আসেনি, এমন কোনো জাতির জন্য একটা নতুন রাষ্ট্র পরিচালনার পুরোপুরি যে রূপরেখাটা আছে আমাদের সংবিধানে যা দেয়া আছে, এটা পুরোটা চেঞ্জ করতে হবে, সেরকম বিষয়গুলো আমি এখানে দেখছি না। আপনার কাছে আবার আমরা ফিরে আসব। আমি নাজমুজ্জামান স্যারের কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার দৃষ্টিতে সংবিধানের ত্রুটি, বা এটাকে আসলে ত্রুটি বলবো না, যে কি কি অসামঞ্জস্যতা আছে বলে আপনার মনে হয় বর্তমান যে আমাদের সংবিধান প্রচলিত যে সংবিধানটি আছে? অসামঞ্জস্যতা যেমন অনেকগুলো ইস্যুতে আমরা দেখেছি যে এখানে আমাদের যে লক্ষ্য অর্জনে আমাদের সংবিধানে এমন কোনো কিছু আছে কি না যেগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলো অনেক সময় যেমন এভাবে আইডেন্টিফাই করা হয় যে আমাদের এখানে আমরা গণতন্ত্রের কথা বলছি, বাট আমরা অনেক ক্ষেত্রেই আমরা দেখা যাচ্ছে যে স্বৈরতন্ত্রের মতো কিছু কিছু প্রভিশন, যে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা পুঞ্জীভূত থাকার মতো কিছু সিস্টেম এটার ভিতরে আছে, যেটা বলা হয় যে প্রধানমন্ত্রী অনেক বেশি ক্ষমতাশালী। তো যেখানে মনে করা হয় যে গণতন্ত্রের সাথে কি এটা সাংঘর্ষিক কিনা। তারপরে যেমন ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার্সটা ঠিক সেভাবে আছে কিনা, যে আমাদের বিচার বিভাগের কথা যেমন বলছি যে স্বাধীন হিসেবে কাজ করতে পারছে কিনা, আমাদের সংবিধান কতটুকু সেগুলো এনশিওর করতে পারছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেগুলোকে ইভেন আমরা আনএমেন্ডেবলও বলেছি, তো সেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এনশিওর করবার ক্ষেত্রে আমাদের সংবিধানের লিমিটেশনসগুলো কতটুকু ফান্ডামেন্টাল রাইটসের গ্যারান্টির সাথে সামঞ্জস্যপূর্ণ, বা আমাদের সংশোধনের মাধ্যমে যা কিছু আনা হয়েছে এই যে অনেকবার কাটাছেড়ার মধ্যে, কতটুকু সেগুলো আমাদের মূল মন্ত্র, আমাদের যে গণতন্ত্র, সুশাসন বা ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার, সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো অনেকটাই প্রশ্নবিদ্ধ। যেমন আমরা জানি একটা সংশোধনের মাধ্যমে এমন করা হয়েছে যে বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে নিয়ে যাওয়া, সেই জায়গাটা বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে বা ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার্সের ক্ষেত্রে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। বা আমি যদি বলে দিই যে সংবিধানের এই অনুচ্ছেদগুলো কোনোভাবেই আর সংশোধন করা যাবে না, আসলে এটা গণতন্ত্রের সাথেই কতটুকু সামঞ্জস্যপূর্ণ। বা আমরা যেটা বলছি যে এটা একটা চলমান প্রক্রিয়া, যে একটা গণতান্ত্রিক সরকারকে আপনি যে ম্যান্ডেটটা দিচ্ছে জনগণ, তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ম্যান্ডেট দেওয়া হচ্ছে, তো সেই সময়ের বাইরে যে বিয়ন্ড দ্যাট পার্টিকুলার পিরিয়ড সে কি কোনো কিছু রেস্ট্রিক্ট করতে পারে কিনা, যে আমি কখনোই এটা সংশোধন করা যাবে না। তো সেই ক্ষেত্রে সংবিধানের এই যে চলমান যে প্রক্রিয়া বা যেটাকে আমরা বলছি যে সময়ের সাথে পরিবর্তনের বিষয়টা বাধাগ্রস্ত হচ্ছে কিনা, তো এরকম মানে মোটা দাগে এগুলো এবং খুঁটিনাটি অনেকগুলো জিনিস আছে। আর সবচেয়ে বড় যেটা না বললেই নয়, যে আমার গণতন্ত্রকে অব্যাহত রাখবার জন্য আমার সংবিধানের এই প্রেক্ষাপটে, যেটা ওই যে নির্বাচনকালীন যে সরকারের যে প্রভিশনটা একবার এসেছে একবার চলে গিয়েছে, সেটাকে কখনো আমরা বলেছি সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কখনো বলেছি যে কনফ্লিক্টিং। এই জায়গাগুলোর আসলে চুলচেরা বিশ্লেষণের অনেক কিছু আছে। মোটা দাগে বলে দেয়া যাবে না যে এই হচ্ছে ত্রুটি, এই করলে এই সমাধান হয়ে যাবে। তবে যেটা ওই যে অ্যাডভোকেট মাহবুব বললেন যে হ্যাঁ, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতাটা অব্যাহত রাখবার জন্য এবং সুশাসন অব্যাহত রাখবার জন্য যা কিছু না করলেই নয়, সেটা করার পরে এটা একটা চলমান প্রক্রিয়াই থেকে যাবে। রাইট, জি, আমরা আবার আলোচনায় ফিরে আসব। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো আমরা একটু পরেই। আবারও আমন্ত্রণ RTV বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে।
আমি এখন আবার ফিরছি নাজমুজ্জামান সাহেবের কাছে, আবার একটু ফিরে আসছি আর কি। আমাদের যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনের যে সেপারেশন অফ পাওয়ার, আমরা জানি যে একটা রাষ্ট্রের প্রধান তিনটি অংশ আছে, এক্সিকিউটিভ যেটাকে আমরা নির্বাহী বিভাগ বলি, জুডিশিয়ারি বিচার বিভাগ, অ্যান্ড লেজিসলেচার আইন বিভাগ। আপনার মতে কি যে বর্তমান যে সংবিধানটা আছে এটা কি প্রপার সেপারেশন অফ পাওয়ার, যেটাকে আমরা ক্ষমতার ভারসাম্য বলে থাকি, এটা কি ওয়েল মেনটেন অর ওয়েল ডিফাইন্ড, নাকি যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটাতে আরো ওয়েল মেনটেন অ্যান্ড ওয়েল ডিফাইন হওয়া উচিত? আপনার কি মনে হয়? সেপারেশন অফ পাওয়ার্সটা যখন আমরা বলি, ইটসেলফ হ্যাজ গট সার্টেন লিমিটেশনস, বিকজ প্রত্যেকটা বিভাগ যেগুলো বললেন, তিনটা বিভাগ, এগুলো একটা আরেকটাকে সাপ্লিমেন্ট করবে, কমপ্লিমেন্ট করবে, তখনই আসলে একটা সিস্টেম ফাংশনাল হয়। তো সেই ক্ষেত্রে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার্সটা মূলত বোঝায় যে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা মেনটেন করা হবে। এই চেক অ্যান্ড ব্যালেন্সের মেনটেনেন্সটা যতটা না লিখিত বিষয়ের উপর নির্ভর করে, তার চেয়ে অনেক বেশি নির্ভর করে প্র্যাকটিসের উপরে। তো আমাদের সংবিধানের আগে যে জায়গাটা ছিল যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগের বিষয়গুলো, যদি আমি বলি যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার্সের মোটামুটি একটা রিফ্লেকশন ছিল। একটু আগেও বলেছি যে বিচারকদের অপসারণ ক্ষমতা চলে গিয়েছিল সংসদের হাতে, যেটা বাংলাদেশের আইন ব্যবস্থার জন্য একটা অশনি সংকেত। এই যে কতগুলো জায়গা যেখানে যে আসলে ভারসাম্য নষ্ট করবার বরঞ্চ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ভারসাম্যটাকে আরো কংক্রিট করবার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। তবে যে জায়গাটা আমি বলছি, কতগুলো জায়গা আছে যে, যেমন আমরা যদি বিচারক নিয়োগ প্রক্রিয়ার কথা বলি, শাসন বিভাগের বিষয় বলি, সেখানে কিছু কিছু জায়গায় দেখা যায় যে হ্যাঁ, নির্বাহী বিভাগের কিছু কর্তৃত্ব থাকবে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, আইন বিভাগ আইন তৈরি করবে। মূল বিষয়টা হচ্ছে যে আমার সংবিধান লিখেও, মানে যেখানে লিখাই ছিল যে বিচারকরা তাদের বিচার কার্য প্রতিপালনে স্বাধীন, কিন্তু আমরা তো সেটার রিফ্লেকশন আমাদের বিচার বিভাগে দেখতে পাই নাই। তো যে কারণে আমরা যখন এই যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ারের যে ইন্ডিপেন্ডেন্সের কথাটা বলি, সেখানে যদি আমি জুডিশিয়ারির কথা বলি, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সে কথাটা হচ্ছে আমি যতটুকু না দিয়েছি সেটুকুও তো মেনটেন করা হচ্ছে না। আমি বারবার যেটা বলছি যে আমাদের এই কনস্টিটিউশনের আমরা যেই জায়গাটা সবচেয়ে বেশি সবসময় গুরুত্ব দিচ্ছি যে লিখিত বিষয়টা দিয়ে আমি কতটুকু কন্ট্রোল করতে পারবো, এইটা মনে হয় যে আমরা এখন যে প্রোগ্রেসিভ বা যে অ্যাপ্রোচে যে একটা নতুন সূচনার দিকে যাচ্ছি, সেখানে তার চাইতে বেশি বোধহয় প্র্যাকটিসটাতে গুরুত্ব দেওয়া দরকার। জি, আপনাকে ধন্যবাদ। আমি ফিরে আসছি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান সাহেবের কাছে। আমি একটি বিষয়ে বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার এই যে বিচার বিভাগ, আমরা দেখছি কি যে বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন অভিজ্ঞ সাধারণ জনগণ সবার কাছে কিন্তু এই যে বিচার বিভাগ স্বাধীনতা, এটা কিন্তু বারবার রিফ্লেক্ট হচ্ছে এবং তাদের একটা চাহিদা। আদৌ তো এই বিচার বিভাগ আলাদা হয়েছে কিনা, এটা একটা প্রশ্ন। কিছুদিন আগে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং আরও কিছু সিনিয়র আইনজীবীগণ, ওনারা কিন্তু বলেছে যে বিচার বিভাগের জন্য আলাদা একটা মন্ত্রণালয় থাকা উচিত, যেটার দায়িত্ব এবং যেটা চালনা করবে হচ্ছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তো আপনি এই বিচার বিভাগ স্বাধীনতা এবং এই সুপ্রিম কোর্ট প্রশাসন আলাদা থাকা উচিত, এটার বিষয়ে কি আমাদের এই সংবিধানের সংস্কার প্রয়োজন আছে কিনা? বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টা তো অবশ্যই জরুরি, তবে তার আগে দরকার নিজের যে স্বাধীনতা বোধটা নিজের ভেতরে আছে কিনা, যে আমি স্বাধীনভাবে কাজ করব, সেই ইচ্ছাটা আছে কিনা, সেটা প্রত্যেকটা, হ্যাঁ, সেই মানসিকতাটা যে আমি একজন বিচারক, আমি স্বাধীনভাবে কাজ করব বা আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে আমি সেটা স্বাধীনভাবে পালন করব, সেই জায়গাটাতে আমি মনে করি আমাদের একটা দারুণ সংকট আছে। সংবিধান কিন্তু আমাদের অনেক স্বাধীনতা দিচ্ছে, গণতন্ত্রের কথা বলা আছে সংবিধানে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলা আছে সংবিধানে, কিন্তু মানসিকভাবে আমরা একটা দাসত্ব মেনে নিয়েছি এবং আমরা দাসত্ব করতে বা আনুগত্য করতে, সেটা যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের প্রতি আমাদের একটা আনুগত্য থাকে এবং সেই আনুগত্যটা নিজের যে শপথ, নিজের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধের থেকেও বেশি হয়ে যায় এবং এই জায়গাটা নিজের ব্যক্তিগত লাভ, ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত সুবিধার কারণে এই যে বদলি প্রক্রিয়া জজ সাহেবদের, হ্যাঁ, নিম্ন আদালতের এই বদলি প্রক্রিয়াটা বড় অংশটাই মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। তো মন্ত্রণালয় থেকে যদি নিয়ন্ত্রণ করা হয়, সে মন্ত্রী থাকে রাজনৈতিক সরকারের রাজনৈতিক মন্ত্রী, এক্সিকিউটিভ, এবং এক্সিকিউটিভ তার যে ডিজায়ার, তার বাইরে গিয়ে যারা মন্ত্রণালয়ে থাকে তাদের কাজ করার সুযোগটা কিন্তু কম থাকে। সুতরাং যখন একজন বিচারক সাহেব দেখেন যে তিনি স্বাধীনভাবে বিচার করতে গেলে তার যে বিচারিক ক্ষমতা, অনেক সময় বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার উদাহরণও আছে,
বিচার বিভাগের যে স্বাধীনভাবে কাজ করাটা, সেই কাজ করার জায়গায় এই স্বাধীন সচিবালয় বা স্বাধীন মন্ত্রণালয় বা একেবারে পুরোপুরি স্বাধীন না হওয়ার যে অবস্থাটা আছে সেটা একটা অন্তরায়। এবং পুরোপুরি যদি আলাদা সচিবালয় বা এই যে বিচারকদের পদোন্নতি কিংবা বিচারকদের বদলি, এই সকল সুবিধা অন্যান্য এই সকল কিছুই যদি বিচার সেপারেট হয় এক্সিকিউটিভ থেকে, সেই ক্ষেত্রে হয়তো বিচারকটা বর্তমান সময়ে যে স্বাধীনভাবে কাজ করছে তার থেকে আরেকটু স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার ফিরে আসছি নাজমুজ্জামান স্যারের কাছে। আপনার কাছে আমার যে প্রশ্ন, আমাদের অন্তর্বর্তী সরকার আসার পরে বিভিন্ন সেক্টরে সংস্কারে হাত দিয়েছে এবং বেশ কিছু কমিশন গঠন করেছে। আমরা জানি যে সংবিধান সংস্কার কমিশন একটি গঠন করে হয়েছে 9 সদস্য বিশিষ্ট, যেটার প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ সাহেব। তো এখানে এই যে গেজেট প্রকাশ হয়েছে 6 অক্টোবর 2024-এ, এই গেজেটে কিন্তু বলে দিয়েছে যে ওনাদের দায়িত্বটা 90 দিনের মধ্যে একটা রিপোর্ট জমা দিতে হবে। আপনার দৃষ্টিতে কি মনে হয় এই 90 দিনের মধ্যে একটা সংবিধান সংস্কার করা আদৌ প্রয়োজন আছে কি নেই? কতটুকু সংস্কার করা উচিত বা করা হবে কিনা, বা পুনর্লিখন নাকি সংশোধন, এগুলো সব কিছু কি এই 90 দিনের মধ্যে একটা পরিপূর্ণ রিপোর্ট দিতে পারবেন কিনা বলে আপনার কি মনে হয়? প্রথম জিনিস হচ্ছে যেটা আপনি বলছেন পুনর্লিখন না সংশোধন বা কি, সংবিধানের ব্যাপারে আমি আসলে এগুলোর মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। মানে এটা আসলে সংস্কার বলবেন বা সংশোধন বলবেন বা পুনর্লিখন, নতুন করে তো লিখতে হবে অনেক কিছু। সংস্কার হবে না পুনর্লিখন হবে, বিকজ কোনো একটা আইনের ক্ষেত্রে আমরা যখন বলি আইনের সাথে কিন্তু সালটা জড়িত থাকে, তো তখন আমরা এটা রিপিল করে নতুন সালে একটা আইন করি। আমাদের কনস্টিটিউশন কিন্তু তা না। এটা ওই যে জনগণের ইচ্ছা যেটা বলেছেন, তো জনগণের ইচ্ছা প্রতিফলিত হওয়ার জন্য এখন যা কিছু পরিবর্তন দরকার করা হবে। এটা আপনি যদি এখন কেয়ারটেকার গভর্নমেন্ট এটার ভিতরে ঢোকাতে যান, লিখতে হবে নতুন করে পুনর্লিখন। তো আমি তো নতুন করে এটা সাজিয়ে দিতে পারি। তো এটাকে আমি সংশোধন বলবো না, সংস্কার বলবো না, পুনর্লিখন, আমার মনে হয় এই ডিবেটটার আসলে দরকার নাই। যেটা হচ্ছে আমার যা কিছু প্রয়োজন এই মুহূর্তে ততটুকু করা। দ্বিতীয় জিনিস হচ্ছে আমার কতটুকু প্রয়োজন। এখন প্রয়োজন ততটুকুই যতটুকুর মাধ্যমে আমি আবারও একটা রাইট ট্র্যাকে ফিরতে পারি। আমরা অলরেডি একটা ফ্যাসিজমের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অনেকখানি দূরে সরে গিয়েছি। আপনি যখন জনপ্রতিনিধিত্বটা ইনশিওর করতে পারবেন, যেখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, তখন জনগণের উইল এমনি সংবিধান ওই যে সময়ের সাথে যেটা পরিবর্তন বলছি চলতে থাকবে এবং পলিটিক্যাল কমিটমেন্ট সেটাকে ক্যারি ওভার করবে। কিন্তু আমার মূল কাজ এখন হচ্ছে যে ওই যে জনগণের প্রতিনিধিত্বটা ফিরিয়ে আনা এবং জনগণের ইচ্ছার প্রতিফলন যেন ঘটে সেই সিস্টেমটাকে আবার রেস্টোর করা। এটা হচ্ছে না করলেই নয়। তৃতীয় ফেজে যেটা বলতে যাচ্ছে, আপনি অনেকগুলো সংস্কার কমিশনের কথা বলেছেন, আমার একটা সাজেশন থাকবে, যেটা একটু আগে বলছিলাম যে আমরা জুডিশিয়ারি নিয়ে কথা বলছি, তো জুডিশিয়ারি রিফর্ম একটা কমিশন আছে। তো সেখানে আবার ওই যে আমি বললাম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সটা কার্টেল করার একটা প্রসেস হয়েছিল। কাজে জুডিশিয়াল রিফর্ম কমিশনের কিন্তু অনেক কিছু আছে এটা সংবিধানের সাথে সম্পর্কিত। আমার গণমাধ্যম রিফর্ম কমিশনে কিন্তু আমি যে আর্টিকেল 39 এর কথা বললাম, তা আমার কথা হচ্ছে আমি ওই জায়গাটাতে যদি আমি ICCPR এর যে ইয়েগুলো আছে সেটার সাথে অ্যালাইন করতে যাই, আমার সংবিধানে আর্টিকেল 39 অ্যামেন্ড করবার প্রয়োজন পড়তে পারে। কাজে সংবিধান সংস্কার কমিশন আসলে প্রত্যেকটা কমিশনের সাথে যদি লিয়াজো করে কাজ করে তাহলে আমার মনে হয় জিনিসটা পরিপূর্ণ হবে। ধন্যবাদ। আমি আবার ফিরে আসছি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ভাইয়ের কাছে। আপনার দৃষ্টিতে কি মনে হয় আসলে এই যে সংবিধান সংস্কারের কথা বারবার আমরা বলছি, উচ্চারিত করছি, এই সংবিধান সংস্কারটা আলটিমেটলি টিকিয়ে রাখার জন্য বা এই সংবিধান সংস্কারের সাথে সাথে রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন আছে কিনা? সংবিধানের অনেকগুলো সংশোধনী কিন্তু রাজনৈতিক দলের যে একক ইচ্ছা, ক্ষমতা লিপ্সা, ক্ষমতা পাকাপোক্ত করার যে চিন্তা ভাবনা, এই জায়গা থেকে কিন্তু আসছে। একদলীয় শাসন ব্যবস্থা সংবিধান সংস্কারের মাধ্যমে করা হয়েছিল। সামরিক শাসন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে সংস্কার করা হয়েছে সেই মাধ্যমে আমরা কিন্তু গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছিলাম। সেই জায়গা থেকে কিন্তু আবার রাজনৈতিক দলেরই আপনার একেবারে একদলীয় শাসনের যে মানসিকতা, সেই মানসিকতার কারণে কিন্তু সেটা সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছে। সুতরাং এই রাজনৈতিক দলের যে সংস্কার বা রাজনৈতিক দলের যে মানসিকতার সংস্কার, সেটা হওয়া অবশ্যই জরুরি। কারণ আপনার এইভাবে ক্ষমতা এককভাবে দখল করে রাখা কিংবা আমাদের সংবিধানের প্রতি যে শ্রদ্ধাবোধের জায়গাটা, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা যখন আসে তখন যে সংবিধানের যে আমাদের অধিকারগুলো প্রদান করা হয়েছে
যেমন ভোটাধিকার, গণতান্ত্রিক চর্চা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রত্যেকটা সময় বের হয়ে এসেছি। যখনই আমরা দেখছি একদলীয় শাসন ব্যবস্থা চলে এসেছে, আসার পরে যে কনসিকুয়েন্সটা হয়েছে, তখন কিন্তু আমাদের রাষ্ট্র এবং রাজনৈতিক দল যারাই এককভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে তারা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই রাজনৈতিক দলগুলোর, আমি মনে করি অবশ্যই মানসিকতার একটা পরিবর্তন আনা জরুরি। সুতরাং রাজনৈতিক দলগুলোর ভেতরেও এই গণতান্ত্রিক চর্চাটা নিয়ে আসা উচিত, যেই চর্চার ফলে একক কোনো স্বৈরশাসকের জন্ম না হয়। একটা রাজনৈতিক দলে একজন ব্যক্তি অনেক ক্ষমতাশালী হয়ে যায় বা ব্যাপক ক্ষমতার মালিক হয়ে যায়, তখন কিন্তু সামষ্টিক যে চিন্তা ভাবনা জনগণের মঙ্গলের জন্য, সেটা কিন্তু সে আর গুরুত্ব দেয় না। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বিস্তর আলোচনা শুনলাম আমাদের দুই গেস্টের কাছ থেকে এবং খুব গঠনমূলক আলোচনা আমরা শুনলাম। আমরা দেখলাম যে এখানে যে সংস্কারের কথা বলা হচ্ছে বারবার, যে সংস্কারের যে চাহিদাটা আসছে বারবার, সেই চাহিদার থেকে মেইন যে চাহিদাটা সেটা হচ্ছে যে আমাদের শুধু লিখিত থাকলেই হবে না, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। এই বিবেক আমরা যতদিন না জাগ্রত করব ততদিন পর্যন্ত সংস্কার করলেও কিন্তু খুব ফলপ্রসূ হবে না। সুতরাং আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। আমাদের এই সংবিধানে যা কিছু ত্রুটি রয়েছে অথবা অসামঞ্জস্যতা রয়েছে, আমরা বিশ্বাস করি যে অচিরেই এই অসামঞ্জস্যতাগুলো দূর হবে এবং যে সংস্কার কমিশন গঠন করেছে বা করা হয়েছে, সেই সংস্কার কমিশন আমাদেরকে একটি খুব সুন্দর সংস্কার করে একটা প্রতিবেদন আমাদের মাঝে দিবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকসের উপর আবার আলোচনায় ফিরে আসব। ধন্যবাদ।